হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কু জব লেসন্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 মাসের মধ্যে আপনি ইংলিশে কথা বলবেন, সে দায়িত্ব আমার। শুধু আপনাকে যেটা করতে হবে, প্রতিটা ভিডিও আপনাকে ফলো করতে হবে এবং প্রতিটা ইনস্ট্রাকশন আপনাকে স্টেপ বাই স্টেপ মেনে চলতে হবে। তাহলে কিন্তু আগামী 3 মাসের মধ্যে আপনি ইংলিশে কথা বলবেন। তবে হ্যাঁ, প্রতিটা ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে। প্রতিটা ভিডিও আপনি একটা ভিডিও কিন্তু মিস করলে হবে না। তো প্রতিটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকনটি ক্লিক না করলে যখন আমি ভিডিও আপলোড করব তাহলে আপনার কাছে নোটিফিকেশান যাবে না। তো নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো যেটা আলোচনা করছিলাম, তো এখানে আমরা কি শিখবো? ইংলিশ তো অনেক রকমভাবে শেখানো হচ্ছে, অনেকে অনেক রকমভাবে শেখাচ্ছে। তো এখানে আমরা কি শিখবো? তো এখানে আমরা শিখবো বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আমি অনেক জায়গায় দেখলাম যে পুরো ডাইরেক্ট স্পোকেন ইংলিশে চলে যাচ্ছে শেখাতে। তো কি হয়, আমরা যদি ডাইরেক্ট চলে যাই, হয়তো প্রথম প্রথম আপনার একটু অসুবিধা হলে পরবর্তীকালে বুঝতে পারবেন, কিন্তু আবার কি হবে, একসময় সেটা ভুলে যেতে পারেন। তো চর্চা না থাকলে কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক। যদি আপনার মধ্যে বেসিকটা ক্লিয়ার থাকে, বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি ভোলার কোনো চান্স নেই। এবং যে কোনো সময় আপনি কিন্তু এটাকে নিয়ে চর্চা করলে বা দু একবার দেখলে কিন্তু আবার মনে পড়ে যাবে। তো এই জন্য আমি চাইছি পুরো বেসিক লেভেল থেকে এটাকে শেখানো। সেটা যদি আপনি ইংলিশ কিছু নাও জানেন, কোনো অসুবিধা নেই। আমি কোনো কারণ ওয়ার্ড ফরমেশন থেকে পুরো আমি চেষ্টা করবো পুরোপুরি শেখানোর। তো একটা কথা মাথায় রাখবেন যে ইংলিশটা কোনো কঠিন সাবজেক্ট নয়, বরঞ্চ আপনি বাংলা বলতে পারছেন, বাংলায় লিখতে পারছেন, বাংলায় কথা বলতে পারছেন। এই যে বাংলায় ভাষাটাকে আপনি এত কঠিন ভাষাটাকে যে আপনি বলতে পারছেন, লিখতে পারছেন, এটা কিন্তু কম বড় অ্যাচিভমেন্ট নয়। তো কঠিন সাবজেক্টটাকে যদি আপনি রপ্ত করতে পেরেছেন, তাহলে ইংলিশটা কেন পারবেন না? ইংলিশের মধ্যে সেমন কিছুই নেই, তাহলে আপনি কেন পারবেন না? অ্যাকচুয়ালি কী হয়, আমাদের ছোটোবেলা থেকে একটা পরিবেশ থাকে, যে পরিবেশটা আমাদের যেহেতু বেঙ্গলি মিডিয়ামের পরিবেশ থাকে, সেই পরিবেশের মধ্যে কোনো ফ্রেন্ড সার্কেল বা পারিবারিক যদি কালচার না থাকে ইংলিশের, তাহলে কি হয়, কালচার না থাকার দরুন প্র্যাকটিসের অভাবে আমরা ইংলিশটাকে ভয় পেতে শুরু করি। সেই ভয় পাওয়ার দরুনই কিন্তু আমরা ইংলিশ থেকে আমরা সরে যাই। একবার ভেবে দেখুন, আমরা কিন্তু প্রথমেই কিন্তু বাংলা বলতে পারতাম না বা বাংলা লিখতে পারতাম না। প্রথমে অনেক ভুল হয়েছে, ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সেটা স্টেপ বাই স্টেপ ভুল করতে 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 আমরা আজকে গিয়ে বাংলা কিছু লিখতে পারছি বা বলতে পারছি। ঠিক সেইভাবে যদি আমরা ইংলিশের কালচারটা পেতাম ছোটোবেলা থেকে, তাহলে কিন্তু আমরাও ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম, লিখতে পারতাম, যাবতীয় যা যা হয় আমরা কিন্তু করতে পারতাম ইংলিশে। আমাদের ভীতিটা তৈরি হয় ওইখান থেকেই। তো ভীতি বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা কথা মাথায় রাখবেন, আপনি বাংলা বলতে পারছেন, কঠিন সাবজেক্টটাকে বলতে পারছেন, তো ইংলিশটাকে তুড়ি মেরে আপনি উড়ে দেবেন। তো এখানে আমরা দেখবো যে বেসিক লেভেল থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিছু জানেন না, কোনো অসুবিধা নেই। আমরা বাংলায় জানি অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক ইংলিশের মধ্যে রয়েছে 26টা অ্যালফাবেট। এর মধ্যে কি আছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, জে কে এল এম এন ও পি কিউ আর এস এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এগুলো হচ্ছে 26টা টোটাল হচ্ছে অ্যালফাবেট। তো 26টা অ্যালফাবেট মিলেই কিন্তু এই ওয়ার্ডগুলো, এই এই লেটারগুলো পাশাপাশি বসে বা এক একটা অ্যালফাবেট পাশাপাশি বসে কিন্তু একটা ওয়ার্ড ফর্ম গঠন হয়, ওয়ার্ড গঠন হয়। যেমন আমরা যদি বাংলায় লিখি জল, সাপোজ আমরা বাংলায় লিখলাম জল, তা দুখানা বর্ণ পাশাপাশি বসে জল লিখলাম। ঠিক সেইভাবে আমরা যদি এখানে ওয়াটারটাই লিখি, সাপোজ এখানে যদি ওয়াটারটাই লিখি, দেখুন আমরা কি করলাম, ডব্লিউ এ টি টি ই আর আর তো এগুলো নিয়ে কিন্তু আমরা কি করলাম, একটা ওয়ার্ড গঠন করলাম। তাহলে এগুলো কি করলাম, কতগুলো লেটারকে নিয়ে আমরা বা কতগুলো অ্যালফাবেটকে নিয়ে আমরা এখানে ওয়ার্ড ফর্ম গঠন করলাম, ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ড বা শব্দ। তো ওয়ার্ড বা শব্দ গঠন করার জন্য কি হলো, কিছু কিছু অ্যালফাবেটকে আমরা পাশাপাশি বসিয়ে একটা ওয়ার্ড গঠন করলাম। তো আমাদের ভাষা, আমরা কিছু ভাষা ব্যক্ত করি কখন, আমাদের মনের ভাবটাকে প্রকাশ করার জন্য। কিছু একটা আমাদের মনের মধ্যে কিছু রয়েছে, সেটা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। সেটা বিভিন্ন ভাষা হতে পারে, বাংলা, হিন্দি, ইংরেজি,
উর্দু, পার্সি, যা যা ভাষা হতে পারে, তা আমাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য। তো মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা কি করি, কতগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ করি। মানে যেটা আমি বলছি বা কতগুলো শব্দ যেগুলো আমি চয়ন করছি, তার মাধ্যমে আমার অপোজিটে বা আপনি যখন কিছু বলছেন, আপনার অপোজিটে থাকা লোকটা সেটা বুঝতে পারছে, তাহলে সেটা কি হলো, একটা সেন্টেন্স। তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা সেন্টেন্স তৈরি হয়। যেমন এখানে ওয়াটারটাই নিলাম, যেমন রাম ড্রিঙ্কস রাম ড্রিঙ্কস ওয়াটার। তো এইখানে একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এই তিনখানা শব্দ পাশাপাশি বসে কি হলো, একটা সেন্টেন্স গঠিত হলো বা বাক্য। এটা কি, একটা সেন্টেন্স বা বাক্য। তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা বাক্য গঠন হলো। তাহলে বাক্য গঠন করতে গেলে বাক্যের মধ্যে কি কি জিনিস থাকে, এটা হলো একটা এ গ্রুপস অফ ওয়ার্ড। তাহলে সেন্টেন্সের মধ্যে কি কি থাকে, সেন্টেন্স। তাহলে আমাদের সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কতগুলো শব্দ লাগবে, এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস, বাক্যের মধ্যে কি থাকে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস মানে একটা শব্দের সমষ্টি থাকে। সেকেন্ড সেকেন্ড কি থাকে, বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে, কর্তা। এর কে, কর্তাকে রাম, মানে সাবজেক্ট একটা থাকবে, সেটা রাম। আর কি থাকবে, সাবজেক্ট, সরি, একটা সাবজেক্ট থাকবে বা কর্তা, সাবজেক্ট বা কর্তা থাকবে। আর কি থাকবে, ক্রিয়া থাকবে একটা। ক্রিয়া মানে আমরা যেটা করি, যেটা করছে, এখানে রাম কি করছে, পান করছে। রাম কি করছে, পান করা, ড্রিঙ্ক। তাহলে কর্তা থাকবে প্লাস একটা ভার্ব, ভার্ব মানে ক্রিয়া বা কাজ। তাহলে সেন্টেন্সের মধ্যে কি থাকবে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। কি পান করে, কি পান করে, জল পান করে, একটা অবজেক্ট থাকবে। তো একটা সেন্টেন্সের মধ্যে এতগুলো জিনিস থাকে। কি কি থাকে, একটা এ গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো থাকে। তো আমরা বাক্য যেগুলো আমরা আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবন হোক বা আমাদের অফিসিয়ালি কথাবার্তা হোক, যেটাই যেখানে আমরা ইউজ করি না কেন, বাক্য অ্যাকচুয়ালি ক ধরনের হয়, বাক্য হয় 5 ধরনের। আমরা যে ধরনের কথাই বলি না কেন, এই 5খানা ক্যাটাগরির মধ্যে পড়বে। সেই ক্যাটাগরি হলো কি, সেন্টেন্স। এটা মুছে দিই। সেন্টেন্সের ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স, সেন্টেন্সের ক্লাসিফিকেশন। সেন্টেন্সকে কভাগে ভাগ করা যাবে, 5 ভাগে। দেখা যাচ্ছে নিশ্চয়ই। সেন্টেন্সকে আমরা যে কথাগুলো বলি সেটা হচ্ছে 5 ধরনের। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। 2 নম্বর ইন্টেরোগেটিভ, ইন্ট্রোগেটিভ। অ্যাসার্টিভ মানে কি, কোনো বিবৃতিমূলক, রাম প্লে ফুটবল, সীতা সীতা সিংস ওয়েল, এই ধরনের যে বিবৃতিমূলক কথা আমরা যেটা বলি নর্মালি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। এগুলো আমরা আলোচনা করবো পরবর্তীকালে। তো ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ,
ইম্পারেটিভ, অপটেটিভ, 5 নাম্বার এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি, এই 5 ধরনের বাক্য আমরা সবসময় ব্যবহার করি। তো এবার ব্যাখ্যা করা যাক। অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক, যেটা বললাম, রাম জল খায়, সীতা ভালো গান করে, সীতা গান করে, সূর্য পশ্চিম দিকে ওঠে। এই যে ব্যাপারগুলো সব বিবৃতিমূলক, আমরা কিছু বিবৃতি করলাম বা কিছু একটা বললাম, এটা হচ্ছে বিবৃতিমূলক। এই অ্যাসার্টিভ আবার দু ধরনের হয়, একটা হলো অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক কোনো কিছু, আমরা হ্যাঁ বাচক কোনো কিছু যে থাকে, হ্যাঁ বাচক বাক্য, সেটা হলো অ্যাফার্মেটিভ। এটা হচ্ছে নেগেটিভ বা না বাচক, না বাচক কোনো বাক্য। অ্যাসার্টিভ বিবৃতিমূলক আমরা অনেক ধরনের কথা বলি, যেমন রাম যেমন জল খায়, রাম জল খায়, গরু মাঠে চড়ছে, এই ধরনের কথাগুলো যে নর্মালি বলছে, এখানে কিন্তু না বাচক কিছু নেই। এখানে যদি বলি সে সে ভালো গান জানে না, বা রাম সাঁতার জানে না, রাম সাঁতার জানে না, যদি এই কথাগুলো বলি সেটা নেগেটিভ মানে না বাচক। তাহলে অ্যাসার্টিভটা দু ধরনের, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখানে ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক, আমরা কিছু প্রশ্নসূচক কিছু বলি যখন কাউকে, আমরা যখন কাউকে কিছু প্রশ্ন কিছু বলি সেটা হচ্ছে প্রশ্নবাচক বা ইন্ট্রোগেটিভ। তো ইন্ট্রোগেটিভ প্রশ্ন আবার দু ধরনের মতো হয়। আমরা কিছু প্রশ্ন যখন করি সেটার একটা হয় যেমন হ্যাঁ বা না দিয়ে উত্তর, আর একটা প্রশ্ন হয় WH ওয়ার্ড দিয়ে। যেমন এখানে ইন্ট্রোগেটিভ দু ধরনের, একটা WH টাইপ আর একটা হচ্ছে ইয়েস অর নো। যেমন WH দিয়ে হোয়াট ইজ ইউর নেম, এখানে হোয়াট ইজ ইউর নেম যদি আমি জিজ্ঞাসা করি তাহলে কি হবে, হোয়াট ইজ ইউর নেম, তাহলে কি হলো, আমাকে পুরোটা কিন্তু এখানে পুরোটা যে প্রশ্নটা আমি করলাম তাতে কিন্তু কি করতে হবে, পুরোটা অ্যান্সার দিতে হবে। মানে হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ পিঙ্কু ব্যাপারী, আমাকে কিন্তু এখানে পুরো উত্তরটা দিতে হলো, একটা বাক্য গঠন করতে হলো। এই WH ফরমেশন হলে তখন কিন্তু আমাকে অ্যান্সার পুরো দিতে হবে। এবার কিছু প্রশ্ন থাকে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার দিতে হয়, কারণ ওখানে আপনি যেটা হয়, ক্যান ইউ সিং এ সং, তুমি গান গাইতে পারো, ইয়েস অর নো দিলে, ইয়েস অর নো দিয়েও কিন্তু উত্তরটা দেওয়া যেতে পারে। তাহলে ইন্ট্রোগেটিভ দু ধরনের, একটা হচ্ছে WH ফরমেশন, একটা হচ্ছে ইয়েস নো ফরমেশন। তাহলে এখানে আশা করি ক্লিয়ার হয়েছে। তো এইগুলো পরবর্তীকালে আমি আরো আলোচনা করবো, এটা যেহেতু প্রথম ক্লাস, তো আমি এখানে টাচ দিয়ে যাচ্ছি। ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কিছু আদেশ বা অনুরোধ, আদেশ বা অনুরোধ মূলক কিছু, এটা হচ্ছে বিবৃতিমূলক, বিবৃতিমূলক বাক্য, আদেশ বা অনুরোধমূলক বাক্য। আদেশ বা অনুরোধ বলতে আমরা যখন কিছু বলি, প্লিজ গো দেয়ার, প্লিজ শাট দ্য ডোর, এই যে আমরা আদেশ বা অনুরোধ করলাম, প্লিজ শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো, প্লিজ কাম হিয়ার, এখানে আসো, যে অনুরোধ করলাম বা আদেশ করলাম, এটা হচ্ছে ইম্পারেটিভ। এই ধরনের বাক্য কিন্তু আমরা হামেশা ইউজ করি। তো অপটেটিভ, অপটেটিভ মানে ইচ্ছামূলক, ইচ্ছামূলক বাক্য, আমি কিছু একটা ইচ্ছা প্রকাশ করলাম। যেমন
মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। আমি এখানে কিছু একটা ইচ্ছা প্রকাশ করলাম। তো আমার ইচ্ছা প্রকাশ মূলক বাক্য কিন্তু আমরা হামেশা ইউজ করি, তো সেইটা তখন হবে অপটেটিভ, অপটেটিভ ক্যাটাগরি। আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি মানে কি? বিস্ময় সূচক, সরি, বিস্ময় সূচক বাক্য। এই বেশিরভাগ শব্দগুলো কি হয় এইভাবে থাকে, একটা এক্সক্লেমেটরি সাইন থাকে। ওয়াও দিস ইজ এ নাইস কার, এই যে ওয়াও দিস ইজ নাইস কার, এই শব্দটা যখন কোন একটা বিস্ময় প্রকাশ করা, ওয়াও ইউর ড্রেস ইজ সো নাইস, এই যে বাহ তোমার ড্রেসটা কি সুন্দর, এই যে আমি যে একটা কিছু প্রকাশ করলাম, বিস্ময় অবাক হওয়ার ব্যাপারগুলো যে প্রকাশ করলাম, তখন হবে এটা এক্সক্লেমেটরি। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। তো এখন শুধু জাস্ট টাচ দেওয়া, যাতে আমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। তাহলে আমাদের কি হলো, সেন্টেন্স আমরা প্রথমে দেখলাম যে ওয়ার্ড, কিছু অ্যালফাবেট দিয়ে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, কিছু ওয়ার্ড দিয়ে কি হচ্ছে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। সেন্টেন্স কি হয়, এতগুলো ভাগের থাকে। আমরা যে কথাগুলো বলি, আমরা যে দৈনন্দিন জীবনে কথাগুলো বলি, এতগুলো ফরমেশন থাকে। যখন আমরা বিবৃতিমূলক কথা, কখনো প্রশ্ন করি, কখনো আদেশ অনুরোধ করি, কখনো ইচ্ছামূলক প্রকাশ করি, কখনো বিশ্বসূচক ভাব প্রকাশ করি, এর বাইরে কিন্তু আমরা কিছু করি না। ঠিক আছে, এর বাইরে আমরা কিচ্ছু করি না। এটা গেল পুরো সেন্টেন্সের একটা ফরমেশন। তো আবার সেই চলে আসবো এখানে। তো আমরা দেখছিলাম যে রাম ড্রিঙ্কস ওয়াটার, যেটা লিখেছিলাম রাম ড্রিঙ্কস ওয়াটার, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সের এক একটা অংশকে 8 ভাগে ভাগ করা যায়। 8 ভাগে, 8 ভাগে ভাগ করা যায় মানে এখানে নাউন, এটা যেমন একটা নাউন। তো 8 ভাগে আমরা আগে প্রথমে দেখে নিই 8 ভাগটা কি আছে। মানে আমরা সেন্টেন্স, এক একটা সেন্টেন্সকে 8 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তাদের বলা হয় পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ। এক একটা বাক্যের এক একটা অংশ, সেটা হচ্ছে বাক্যাংশ বা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ, পার্টস অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ বা বাক্যের পদ। এক একটা বাক্যের এক একটা অংশ হলো এক একটা পার্ট, অর্থাৎ বাক্যাংশ। তো পার্টস অফ স্পিচ, যেমন এখানে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। প্রথমটা হচ্ছে নাউন, প্রোনাউন, তিন নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নম্বর হলো ভার্ব, 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 6 নম্বর প্রিপোজিশন, 7 নম্বর কনজাংশন, 8 নম্বর ইন্টারজেকশন। তো এইগুলো হলো পার্টস অফ স্পিচের অংশ। নাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। প্রতিটা ভাগের আমরা আলোচনা করব, ডেসক্রিপটিভ আলোচনা করব। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি চেষ্টা করব কম সময়ের মধ্যে একটা বেসিক আইডিয়া দেওয়ার। নাউন অর্থাৎ প্রতিটা আমাদের বিশ্বের মধ্যে, পার্থিব জগতের মধ্যে প্রতিটা জিনিসের এক একটা নাম আছে। যেমন
এটা একটা হোয়াইট বোর্ড, এটা একটা হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডটা কিন্তু একটা নাউন। বোর্ড, বোর্ড এটা কি একটা বোর্ড, বোর্ডটা কিন্তু একটা নাম। যেমন রয়েছে এটা একটা মার্কার, এই মার্কার একটা নাম, আমার একটা নাম আছে। তো প্রতিটা জিনিসের একটা করে নাম থাকে। তো সরি, প্রতিটা জিনিসের একটা নাম থাকে, সেটা হচ্ছে নাম, নাউন অথবা বিশেষ্য। বিশেষ্য নাউন। তাহলে আমরা যদি এখানে করি রাম is a good boy, রাম ইজ এ গুড বয়, এইটা একটা বাক্য। সাপোজ এটা একটা বাক্য। এবার এখানের মধ্যে নাউন, নাউন কোনটা? রাম। রাম হচ্ছে এই বাক্যটার মধ্যে নাউন, রাম হচ্ছে একটা নাম। প্রোনাউন, প্রোনাউন কি? রামের পরিবর্তে, অর্থাৎ এখানে রাম যদি এখানে বাক্য আমি লিখছি, বাক্য আমরা লিখছি সাপোজ রাম ইজ এ গুড বয়, তো পরে বাক্যের মধ্যে যখন আমি লিখছি সেখানে পরবর্তীকালে রাম না দিলেও হয়। হি ক্যান he play football, he plays football। রাম প্লেস ফুটবল, রাম ইজ এ গুড বয়, রাম হচ্ছে ভালো ছেলে, সে ফুটবল খেলে। কি করলাম, রামের পরিবর্তে যে হি এখানে ব্যবহার করলাম, এটা হলো নাউনের পরিবর্তে বসলো, সেইটাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যেটা আমরা ইউজ করি, নামের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। এই প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী সেশনে। তো যেহেতু এটি প্রথম ক্লাস, তো আমি এখানে টাচ দিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। এবার হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এ নাউন প্রোনাউনকে, নাউন প্রোনাউনের যে দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা যা যা বোঝায় নাউন এবং প্রোনাউনের, সেটাই হলো অ্যাডজেক্টিভ। এখানে যেমন বলেছিলাম আমি রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, কেমন কেমন ছেলে? ভালো ছেলে, এই গুড। রাম ইজ এ গুড বয়, এই গুডটা হলো ভালো, ভালো, এই ভালোটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন এবং প্রোনাউনের যে বোঝায় দোষ গুণ অবস্থা বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ। এবার ভার্ব, ভার্বটা কি? হি প্লেস ফুটবল, এখানে ভার্ব মানে ক্রিয়া, সে কি করে? সে খেলে, সে কি করে? খেলে। খেলাটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? খেলাটা হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কি? অ্যাডজেক্টিভ এবং ভার্বের, অ্যাডজেক্টিভ এবং ভার্বের সংখ্যা এবং পরিমাণটা বোঝায়, অবস্থা এবং পরিমাণটা বোঝায়। ভার্ব এবং অ্যাডজেক্টিভের অবস্থা এবং পরিমাণটা বোঝায়, সেটাই হলো অ্যাডভার্ব। যেমন যেমন রাম প্লেস ফুটবল ওয়েল, রাম প্লেস ফুটবল ওয়েল, রাম ভালো ফুটবল খেলে। কিরকম খেলে? ভালো ফুটবল খেলে। কেমন খেলে? খেলে, কেমন খেলে? ভালো খেলে। তাই কি হলো, ভার্বের অবস্থাটা বোঝালো, কেমন খেলে? ভালো খেলে। এটা তাহলে কি হলো? একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আমরা কি জানলাম? ভার্বের এবং অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভের যে বোঝায়, পরিমাণ বোঝায় এবং অবস্থা বোঝায়, সেটা হলো অ্যাডভার্ব। এরপর রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশন হলো শব্দের, একটা শব্দের সঙ্গে একটা শব্দের যুক্ত করার জন্য যুক্ত করে প্রিপোজিশন। যেমন
The ball is on the table. The ball is on the টেবিল। বলটি টেবিলের উপরে রয়েছে। কোথায় আছে? টেবিলের উপরে। এই অন ইজ অন দ্য টেবিল, অন এই দুখানা এই শব্দগুলোর সঙ্গে কি হচ্ছে, এটা যুক্ত করে দিচ্ছে, অন দ্য টেবিল। দ্য বল ইজ অন দ্য টেবিল মানে টেবিলের উপরে রয়েছে। এটা কি হলো? এটাই হলো অন, এটা হলো প্রিপজিশন, মানে শব্দগুলোকে একটার সঙ্গে আরেকটাকে যুক্ত করার কাজটা করে প্রিপজিশন। কনজাকশন, দুখানা শব্দকে, দুখানা বা একের বেশি বা দুইয়ের বেশি শব্দগুলোকে বাক্যগুলোকে যুক্ত করে, কনজাকশন। যেমন রাম প্লে ফুটবল Ram play football well. Ram play football well and can sing also. And can sing also. রাম ফুটবল খেলে এবং তার সাথে ভালো গানও করে, এই অ্যান্ড দিয়ে যুক্ত যে করলো, এই অ্যান্ড বা বাট, যেমন হি যেমন আরেকটা দিতে পারি, রাম ইজ poor but honest. রাম ইজ পুয়ার বাট অনেস্ট। রাম গরিব হতে পারে, রাম গরিব কিন্তু সৎ। এই রাম গরিব কিন্তু সৎ, এটাও কিন্তু একটা কনজাকশন। রাম গরিব কিন্তু অনেস্ট। এখানে কি করলাম, বাট হি ইজ অনেস্ট, এটা যদি আমি এইভাবে করি, বাট হি ইজ অনেস্ট। দেখুন, রাম ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। রাম গরিব কিন্তু সে সৎ। দুখানা বাক্যকে এখানে যুক্ত করলো কি, বাট। এটা হচ্ছে একটা কনজাকশন, অ্যান্ড বাট। এরকম অনেক কিছু আছে, আমরা পরবর্তীকালে এগুলো আলোচনা করব, স্টেপ বাই স্টেপ করব, যেহেতু প্রথম ক্লাস। আমরা অনেক কিছু শিখবো, টেন্স শিখবো, আমরা স্পোকেন কথা বলবো, ইংলিশে কথা বলা শিখবো, ইংলিশে কথা বলবো, নতুন নতুন বাক্য তৈরি করবো, সব কিছু এভরিথিং শিখবো। এখানে হলো ইন্টারজেকশন, অর্থাৎ যেটা আমরা করছিলাম এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি অর্থাৎ বিস্ময় সূচক। ওয়াও, ওয়াও, হুরে, হুরে। এই যে শব্দগুলো আমরা যে ইউজ করি, এই যে শব্দগুলো ব্যবহার করি, শব্দগুলো এই ইন্টারজেকশন শব্দগুলোকে মানে আইডেন্টিফাই করা খুবই সোজা। এই জন্য এই সব শব্দগুলো যখন থাকবে তখনই ইন্টারজেকশন থাকবে। তো এগুলো হচ্ছে টোটাল পার্টস অফ স্পিচ। 8 ধরনের যে পার্টস অফ স্পিচ, বাক্যাংশ থাকে, এগুলো টোটাল এর মধ্যে পড়ে। তো এগুলো যখন আমরা পরবর্তীকালে যখন একটা সেন্টেন্স গঠন করব, সেন্টেন্স শিখবো, টেন্স শিখবো, তখন কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে। তো প্রথমে মনে হচ্ছে যেন এগুলো কি জিনিস শিখছি, তো যদি কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটাকে ক্লিয়ার করব। অ্যাকচুয়ালি এগুলো তো আবার আলোচনা করতেই হবে, এগুলো আলোচনা না করলে তো হবে না।
তো আশা করি একটা মোটামুটি একটা ধারণা তৈরি হলো। পরবর্তী ভিডিওতে আমরা শিখবো যে পার্টস অফ স্পিচের এগুলোকে এক্সপ্লেন করব। তো ধীরে ধীরে আমরা পরবর্তী ভিডিওগুলোকে আরও স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে কতটা আমার দিতে পারছি। যদি আপনার কতটা ভালো লাগছে তাহলে আমি আরও বেশি আরও সোজাভাবে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।